কার এক প্রকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে, এমনকি ইন্টারিম গভর্নমেন্ট তাদের উপর যে ধরনের দায়িত্ব ছিল সেই দায়িত্ব তারা কতটুকু পালন করতে পেরেছে সেটি নিয়ে টকশোতে শুধু আমি না, অনেকেই সমালোচনা করে। দেখেন তুষার সাহেব যেটি বললেন, আমরা এই বিষয়ে তার কথাগুলোর উত্তর দিতে পারি না এখন পর্যন্ত। সেই উত্তরটি অবশ্যই নেব। একজন দর্শক আছেন ফোনে, আমি দর্শকের ফোনটি নেব। জি দর্শক, হ্যালো, আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখুন। হ্যালো হ্যালো হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ জামাল হাসান মোল্লা, লক্ষ্মীপুর জেলা থেকে বলছিলাম। আমার প্রশ্ন হলো রাশেদ সাহেবের কাছে, যে বর্তমানে গ্রাম পর্যায়ে ও শহর পর্যায়ে বিদ্যুতের যে বিপর্যস্ত অবস্থা এবং গ্যাস জ্বালানির সমস্যা, এই বিষয়ে সরকারের কি পদক্ষেপ রয়েছে এই বিষয়ে জানতে চাই। জি ধন্যবাদ। আরেকজন দর্শক আছেন, আমি সেই প্রশ্নটি নিয়ে আপনার কাছে আসবো। জি হ্যালো হ্যালো দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখুন। জি আসসালামু আলাইকুম, আমি ঠাকুরগাঁথে আব্দুল সরকার বলছিলাম। জি বলুন। আমি এই 180 দিনে সরকারের কিছু কিছু জিনিসে আমি সফলতা পাচ্ছি, বা অর্ধেকের বেশি 60% সফলতা পাইছি, 40% ব্যর্থতা পাইছি। যেমন জ্বালানি, গ্যাস, কিছু কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি, কিন্তু তাদেরকে আমরা ফেল করতে কিছুটা, কিন্তু তার সময় আসে পাস করার। কিন্তু আমার তুষার ভাইয়ের কাছে আমার দৃঢ় অনুরোধ, তারা তরুণ নেতা, যেমন বাংলাদেশে তেল খুব পাওয়া ছিল না, সরকারি দল বিরোধী দল আলোচনা করে তেল সমাধান হয়েছে। কিন্তু আপনারা সংবিধান সংশোধন হচ্ছেন, এখানে আপনারা যাচ্ছেন না কেন? কারণ আমি একজন সংবিধানের ছাত্র, আমি যেহেতু আমরা খুব ভালো বুঝি, আপনারা সরকারকে সহযোগিতা করতেছেন না। আর আমরা চাচ্ছি, বা আমার বাংলাদেশের অনেক ডাক্তার শিক্ষিত আছে, আপনার সরকারকে সহযোগিতা করলে, বিরোধীদের খাতে বিরোধ না করে আমাদের জনগণের জন্য কিছু করেন, এটা আপনাদেরকে চাচ্ছি, অনুরোধ। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি সারোয়ার তুষার আপনার কাছে আসবো, তবে রাশেদ খান আপনার কাছেই আসবো। একজন লক্ষ্মীপুর থেকে প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উত্তর এবং আপনার বাকি কথাটুকু শুনবো। দেখেন, সরকার ইতিমধ্যে এই জ্বালানি যে সংকট, সেই সংকট সমাধানের জন্য আপনার ভাসমান এলএনজি নতুনভাবে স্থাপন করার জন্য, মানে এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য উদ্যোগ গ্রহণ করেছে, এবং নতুন গ্যাস অনুসন্ধান এবং দীর্ঘমেয়াদী জ্বালানি নীতি তৈরি করে, এবং এই জ্বালানি নীতি তৈরি করতে গেলে সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, বিভিন্ন স্টেক হোল্ডার বলেন, তাদের সব সাথে অবশ্যই বসা লাগবে এবং সরকার সেই পরামর্শ নিবে। সরকার ইতিমধ্যে সেই উদ্যোগ গ্রহণ করেছে। দেখেন জ্বালানি যে সংকট, আমাদের দর্শক যে প্রশ্নটা করলেন, দেখেন সরকার এই যে তিনি নিজে বললেন যে মোটামুটি তার কাছে মনে হচ্ছে যে সরকার 60% সফল, আর বিদ্যুৎ এবং জ্বালানি গ্যাস এটি নিয়ে সরকারের ব্যর্থতা তিনি সামনে উত্থাপন করলেন বা আমাকে প্রশ্ন করলেন। জি দেখেন, এই যে বিদ্যুৎ এবং গ্যাস নিয়ে যে সংকট, হঠাৎ করে একটি টার্মিনালে আগুন লাগলো বা বিকল হয়ে গেল, এটা তো আসলে সরকারের দোষ নয়, এবং সরকার সেই সমস্যা সমাধানে কাজ করছে। দ্বিতীয়ত হলো যে আপনার যে জাহাজগুলোতে আসলে এই গ্যাস নিয়ে আসা হয়, অনেক সময় বৈরী আবহাওয়ার কারণে সেগুলো আসলে সঠিক সময়ে আপনার সেটাকে মুক্ত করা যাচ্ছে না, সেই টার্মিনালে খালাস করা যাচ্ছে না, নিয়ে যাওয়া যাচ্ছে না। আচ্ছা, দ্বিতীয়ত এর আগে দেখেন জ্বালানি সংকট। আচ্ছা, জ্বালানি সংকটটা আসলে এটা তো সরকারের দায় না, তাই না? এই যে আন্তর্জাতিক যে সংকট বলা যায়, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ, এখনও পর্যন্ত সেটা আসলে সমাপ্ত হয়নি, এবং এটির কারণে আসলে পৃথিবীর প্রায় অধিকাংশ দেশেই দাম প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল। কিন্তু বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পরে দাম না বাড়িয়ে এটা সমাধান করা যায় কিনা সেই প্রচেষ্টা কিন্তু করেছিল, কিন্তু যখন দেখছে ভারতে দাম বেড়ে গেছে, বাংলাদেশে দাম নাই, বা প্রতিবেশী অন্যান্য দেশে দাম বেড়ে গেছে, বাংলাদেশে দাম বাড়েনি, এটা পাচার হতে পারতো, এবং আন্তর্জাতিক সমন্বয় করার জন্য হলেও দাম কিছুটা আসলে বাড়ানোর প্রয়োজন ছিল, যেটি আসলে ওই সময় এনসিপির পক্ষ থেকে বক্তব্য রাখা হয়েছিল, যে আমাদের পক্ষ থেকেও। তো যাই হোক, পরবর্তীতে জ্বালানি সংকটটা মোটামুটি কেটে গিয়েছে, তবে পুরোপুরি কেটে যায়নি। দেখেন এই যে বিদ্যুৎ উৎপাদন, সেটি তো জ্বালানি থেকে হয়, তার মানে এইটা ঠিক আছে, সরকারের থেকে দায়, হ্যাঁ সরকারের থেকে আমি বলতে পারি না যে আমি দায় নিব না, দায় নিয়েই বলছি যে সরকার এই সমস্যা সমাধানে আন্তরিকতার সহিত কাজ করছে, এবং দীর্ঘমেয়াদী জ্বালানি নীতি তৈরি করা এবং সবার পরামর্শ গ্রহণ করা, সে ব্যাপারে ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আপনাদের পরামর্শগুলো আমাদের কাছে আপনারা দেন। ইতিমধ্যে দেখলাম যে জামাতের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করে দেওয়া হয়েছে, এনসিপিও কিছু পরামর্শ দিয়েছে, সরকার অবশ্যই সেদিকে নজর রাখছে, এবং তাদের পরামর্শগুলো আগেও তো গ্রহণ করা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগে বলেছেন যে আপনি ছাড়া আমি না, আমি ছাড়া আপনি না। তার প্রশ্নের উত্তরগুলো বা তার কথার উত্তরগুলো আমি একদমই দিতে পারি না। আমি এক মিনিটে শেষ করি, 1 মিনিটে শেষ করবেন। দেখেন, জুলাই জাতীয় সনদ নিয়ে তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্হীন প্রতারণা আছে। দেখেন, সেখানে 9 মাস ধরে আলোচনা হয়েছে, সেই আলোচনায় তিনিও কিছু আলোচনায় গিয়েছেন, আমিও গিয়েছি, কথাবার্তা বলেছি। সেখানে আপনি আমাকে যে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করালেন, তাই না, আপনি তো স্বাক্ষর করানোর পরে আপনি তো বলতে পারেন না
যে এই নোট অফ ডিসেন্ট তুলে দিলাম, আমাদের সবার হাতে দেওয়া হয়েছিল যে এই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করা হবে। এনসিপি শুধুমাত্র স্বাক্ষর করে নাই, বাকি সবাই স্বাক্ষর করেছিল। এরপরে গণভোট নিয়েও প্রতারণা করা হয়েছে। সব মিলে বিএনপির নির্বাচনী ইশতেহারটা আপনি খেয়াল করবেন, সেখানে উল্লেখ করা আছে মানুষ যদি আমাদেরকে ভোট দিয়ে দায়িত্ব দেয় সেক্ষেত্রে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন আমরা ইনশাল্লাহ করবো, এবং সেটির বাস্তবায়ন শুরু হয়ে গেছে। আচ্ছা, শেষ করতে হবে, না হলে তো তিনি পরবর্তীতে কথা বলার মতন কিছু পাবেন না। আমি শেষ করে দিই, শুনেন। এরপরে তিনি দলীয়করণের কথা বললেন। দেখেন, এনসিপির একজন নেতা ছিল মোহাম্মদ এজাজ, তাকে ঢাকা উত্তরে প্রশাসক করা হয়েছিল। তিনি জাতীয় নাগরিক কমিটির নেতা ছিলেন। দেখেন, হ্যাঁ, নেতা ছিলেন। এছাড়া আপনি আরও দেখেন যে প্রত্যেকটা মিনিস্ট্রিতে ছাত্র উপদেষ্টা, ছাত্র কমিটি, নানানভাবে নানানজনকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছিল। এই কাজগুলো তারা করেছিল, দলীয়করণ করেছিল। এরপরে দেখেন আপনার অস্ত্র নিয়ে মহড়ার কথা বললেন। তাদের সরকারের সময় এই যে শীর্ষ সন্ত্রাসী জামিন আমি দিয়েছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছিল, এবং এনসিপি সরকার, জামাতের সরকার ছিল, অন্তর্বর্তীকালীন সরকার। ব্যাখ্যা বিশ্লেষণ লাগলে সময় দিলে বলবো। আচ্ছা, ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী, দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেই স্বরাষ্ট্র উপদেষ্টার সময়টা আর এখনকার সময়টা দেখেন। এখন এই স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়, এটার কারণটা হলো যে তিনি আসলে এই মবকে প্রশ্রয় দিচ্ছেন না। আর ওই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি সফল, কারণ তার সময়ে প্রতিদিন মোটামুটি বিভিন্ন জায়গায় মব হতো। আর নিত্যপণ্য নিয়ে তো আমি আগেই বলেছি যে সরকার বাজেটটা এমনভাবে তৈরি করেছে যাতে করে নিত্যপণ্যের দামটা সহনশীল থাকে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমি সারোয়ার তুষার আপনার কাছে আসতে চাই। একজন দর্শক ঠাকুরগাঁও থেকে আপনাকেই প্রশ্ন করেছিলেন যে তার মতে 60% ব্যর্থ সফল এবং 40% ব্যর্থ সরকার, কিন্তু তারপরও বলা হচ্ছে যে আপনারা সহযোগিতা করছেন না, সহযোগিতা করা উচিত। আরেকটি হলো যে সংবিধান সংশোধন যে কমিটি করা হয়েছে সেখানে আপনারা কেন যাচ্ছেন না। এই প্রশ্নের উত্তর নেব, তারপর অবশ্যই আমরা অন্য প্রশ্নে যাব। জি জি, ওনার প্রশ্নটা যাচ্ছি আমি। তার আগে উনি কয়েকটা ভুল তথ্য দিয়েছেন, আমি সেগুলো একটু মানে জবাবটা দেওয়ার দরকার। এজাজ সাহেবের ব্যাপারে বলেছেন যে এনসিপি নেতা, এখন উনি তো বিএনপি নেতা, এর বাইরে কিন্তু কোনো পদ ওনার আছে কিনা জানি না। তার বাইরে আবার উনি এখন সরকারে গেছেন রিসেন্টলি, তো বিএনপি নেতা কোনো পদ না, মানে হতে পারে না আর কি। তো এনসিপি নেতাও কোনো পদ না, হয় আপনি যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব, সাংগঠনিক সম্পাদক, কিছু একটা। আপনি দেখাতে পারবেন কোনো নথিপত্র যে এজাজ সাহেবের এনসিপিতে অমুক পদ ছিল? তিনি জাতীয় নাগরিক কমিটিতে ঢুকেছিলেন, যখন তিনি ওখানে যাবেন তার আগে তিনি পদত্যাগ করেছেন, কারণ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেন না হয়। এটাই তো রেওয়াজ, এটাই নিয়ম। আপনি গভর্নমেন্টে পোস্টে বসছেন, আপনি যদি কোনো দলীয় পদ থাকে আপনি সেটা ছেড়ে দেবেন। আপনি কি করছেন? আপনি প্রশাসক বসিয়েছেন ঢাকা উত্তরে, ঢাকা দক্ষিণে, কাদেরকে বসিয়েছেন? দলের পদধারী নেতাদেরকে। সমস্ত জেলা পরিষদে কাদেরকে বসিয়েছেন? দলের পদধারী নেতাদেরকে বসিয়েছেন। এটার ব্যাপারে তাদের কথা হচ্ছে রাষ্ট্র পরিচালনা করতে গেলে তাদেরকে লাগবে। আর একজন জাতীয় নাগরিক কমিটিতে ছিলেন, পার্টিতে না। তিনি সরকারের ওখানে বসার আগে পদ ছেড়েছেন, তিনি হয়ে যাচ্ছেন এনসিপি নেতা। এটা হচ্ছে একেবারে গোজামিল দেয়া বলতে যেটা বোঝায়। কারণ বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন কমিটি ইত্যাদিতে তিনি বলেছেন ছাত্রদের প্রতিনিধি ছিল, এবং এটাকে উনি দলীয়করণের একটা নিদর্শন হিসেবে হাজির করেছেন। ছাত্ররা যদি থাকে সেটা কিভাবে দলীয়করণ হয় বা এনসিপির হয়? সব ছাত্রকে এনসিপি করে? সব ছাত্র তো এনসিপি করে না। আপনি দেখেন যে আপনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা দেখেন, সব ধরনের ছাত্র সংগঠনের সবাই ওখানে ছিল। তাহলে এগুলো হিসাব করে বুঝে বলা উচিত। তারপর ধরেন যে অন্তর্বর্তী সরকার কাদের সরকার? অন্তর্বর্তী সরকার বেসিক্যালি বিএনপি সরকার, কারণ ওই সরকারের আপনার নিরাপত্তা উপদেষ্টা এই সরকারের দুজনের কে বলছেন যে না, এখন বিএনপির ব্যাপারটা হচ্ছে কি তারা লাভের গুড়টা খাবে, কিন্তু এটা দায়টা নেবে না। ঠিক আছে, লন্ডন গিয়ে আপনারা চুক্তি করে এসে তারপরে মানে কি করলেন সবাই জানে। আপনাদের নিরাপত্তা উপদেষ্টা এই সরকারের মানে পররাষ্ট্র মন্ত্রী, ওই অ্যাটর্নি জেনারেল এখানে হচ্ছে আপনার আইনমন্ত্রী, ওখানে বিরাট চেয়ারম্যান, এখনও বিরাট চেয়ারম্যান, এরকম সচিব, ওই যে আজকে নাসিমুল গনি সাহেবের আরও 1 বছর বাড়ানো হলো, ওই সচিব, একই সচিব, অসংখ্য ধরন দেওয়া যাবে। কিন্তু তবু সুবিধাটা আপনি নিলেন, কিন্তু বলবেন এটা এনসিপি জামাত সরকার। এটা হচ্ছে তাদের ওই যে আড়াল করার একটা চেষ্টা আর কি। মবের ব্যাপারে বলেছে, মবের ব্যাপারে নাকি জিরো টলারেন্স। এই আজকে বিবিসি নিউজ, গত 6 মাসে 120 জন শুধু নিহত হয়েছেন, 120 জন মবের, এই সরকার ক্ষমতা আসার পরে। এবং আগের সরকার একটা নাজুক পরিস্থিতিতে সবকিছু ইনস্টিটিউশন ভেঙে গেছে, একটা সরকার পলাতক, একটা সরকার পালিয়ে গেছে, পতন ঘটেছে, তারপরে দায়িত্ব গ্রহণ করে একটা স্বতঃস্ফূর্ত মব কোথাও কোথাও হয়েছে, কেউ অস্বীকার করে না। আপনারা তো সেই মবকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দিচ্ছেন। আপনি আমি যে উদাহরণটা একটু আগে দিলাম যে ইউএনওদেরকে আজকে মানে কিভাবে অপমান অপদস্থ করতেছে, কারা করছে? বিএনপি লোকজন করছে। মানে এজলাসে গিয়ে নিউজ হয়েছে ইয়েতে আপনার সম্ভবত চাঁপাইনবাবগঞ্জে, যে জামিন দিচ্ছে না বলে বিচারকের উপর চড়াও হয়েছে বিএনপি যুবদলের ক্যাডাররা। তারপরে এজলাসে ভাঙচুর করছে, কারণ বিচারক হচ্ছে বিদ্যুৎ নাই দেখে বিরক্তি প্রকাশ করেছেন, এই জন্য তারা ভাঙচুর করছে। তো এই মবকে তো আপনারা প্রাতিষ্ঠানিক ভিত্তি দিয়েছেন। এরকম উদাহরণ আরও অসংখ্য দেওয়া যাবে। এই যে 2 দিন আগের খবর, নিউ মার্কেটে যুবদল এবং ছাত্র দলের মধ্যে বা যুবদল অথবা বিএনপির মধ্যে চাঁদার ভাগাভাগি নিয়ে মারপিট, এবং সেখানে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার ওকে, কিন্তু আপনি সেখানে কি করলেন? আপনি সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি পর্যন্ত ভাঙচুর করলেন। আপনারা বিরাট বিএনপির সৈনিক, জিয়ার সৈনিক, কিন্তু জিয়ার ছবি ভাঙচুর করতেছে, বেগম খালেদা জিয়ার ছবি ভাঙচুর করতেছে। তো যারা মবের প্রাতিষ্ঠানিক ভিত্তি দিয়েছে, তারা যদি ওই সময়কার নাজুক একটা সরকারের সময় কিছু বিচ্ছিন্ন মবের ঘটনাকে উদাহরণ হিসেবে টানে আর নিজেদের ব্যর্থতাকে ঢাকতে চেষ্টা করে, এটা তো মানুষ মেনে নেবে না।
তো এগুলো গেল। এবার আমাদের সম্মানিত একজন দর্শক একটা সুন্দর প্রশ্ন করেছেন, জি। বোঝা যায় যে উনি রাজনীতি ব্যাপারে ওনার একটা নির্দিষ্ট অপিনিয়ন আছে, হুইচ ইজ ভেরি ফাইন। আমার ধারণা উনি গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন, আমি ধরে নিচ্ছি, কারণ যেহেতু 70% মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে, উনিও তার মধ্যে হওয়ার কথা। তো উনি কি ওনার গণভোটের বাস্তবায়নটা দেখতে চান না? আমি তো মনে করি দেখতে চান। তো আমরা সংবিধান সংশোধন কমিটিতে যাচ্ছি না এ কারণেই যে সরকার গণরায়ের সাথে প্রতারণা করেছে। তিনি তো অন্তহীন প্রতারণা দলিল বললেন, এই অন্তহীন প্রতারণাটা করেছে মূলত বিএনপি নানাভাবে। একটা হলো জুলাই সনদে জোর করে নোট ঢুকিয়েছে রাতের অন্ধকারে, যেটা আলোচনার সময় কেউ জানতো না। ওই এলডি হলে যেখানে টাইপিং হয়েছে সেখানে একজন প্রভাবশালী বিএনপি দলীয় নেতা গিয়ে যিনি টাইপ করেছেন তাকে বাধ্য করেছেন যে এই নোটটা ঢুকাতে হবে। কোন নোট? নোট অফ ডিসেন্টের কথা বলছি না কিন্তু, যে অমুক ব্যাপারটাই আমার নোট অফ ডিসেন্ট আছে, তো অমুক ব্যাপারটা অমুকের নোট অফ ডিসেন্ট আছে, এটা থাকতেই পারে। এর বাইরে আরেকটা এক্সট্রা নোট আপনি দেখবেন যুক্ত করা হয়েছে। এটা কিন্তু যখন আমরা সাইন করেছি কেউ জানতো না, কোনো দল জানতো না। আপনি জিজ্ঞেস করে দেখেন জি, বিভিন্ন আমি উত্তরটা পেয়ে গেছি এই নোট কিন্তু তারা জানতো না। ফলে এই প্রতারণা কিন্তু তারা করেছে। গণভোট এখন তারা বাস্তবায়ন করছে না। গণভোট বাস্তবায়ন অনুযায়ী তাদেরকে সংবিধান সংস্কার পরিষদ করার কথা, তারা সেটা করছে না। এবং নতুন করে সম্পূর্ণ আলোচনাটাকে মুছে দিয়ে, সম্পূর্ণ আলোচনাটাকে শূন্যে নামিয়ে আপনি নতুন করে সংবিধান সংশোধন কমিটি করেছেন, যেটা আমরা দেখিয়েছি যে ঐতিহাসিক কারণে, রাজনৈতিক কারণে, পদ্ধতিগত কারণে এই সংবিধান সংশোধন কমিটি কেন, বা এই সংশোধনের মধ্য দিয়ে কেন আপনি রাষ্ট্রের মৌলিক পরিবর্তন করতে পারবেন না, এই কারণেই আমরা মূলত যাচ্ছি না, এবং সেটা জনগণের স্বার্থ রক্ষা করতে গিয়ে আমরা যাচ্ছি। জি, ধন্যবাদ। একজন দর্শক আছেন ফোনে। জি দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখুন। হ্যালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি আমি বলুন। পাবনা জেলার সুজানগর থেকে আব্দুল জব্বার বলছিলাম। জি বলুন। সম্মানিত উপস্থাপিকা, আপনাকে ধন্যবাদ আমার সন্তান তুল্য রাশেদ এবং তুষার। আমার প্রশ্ন হচ্ছে, দুইজনকে অ্যাড্রেস করে আমি বলতে চাচ্ছি যে দেখেন, রাশেদ খান এই মাত্র বললো যে 6 মাসের সফলতা, যেমন খতিবদের ভাতা, যেমন কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, যেমন এই 10,000 টাকা পর্যন্ত ঋণ মওকুফ এবং অচল প্রতিষ্ঠানগুলোকে সচল করা। আমি প্রশ্ন করতে চাচ্ছি দুজনকের কাছে যে 6 মাসে এতটুকু সফলতা দেখানোর পরেও আপনাদের কেন লাগাম টাইনি ধরা হচ্ছে, রাজপথে আপনাদের বিরুদ্ধে কেন আন্দোলন করা হচ্ছে, আপনাদের কেন এত সংগ্রাম, আন্দোলন, মিটিং? মনে হচ্ছে আপনারা 10 বছর ক্ষমতায় আছেন। ডোন্ট মাইন্ড তুষার সাহেব। আসসালামু আলাইকুম। জনাব রাশেদ খান, আপনি নিশ্চয়ই প্রশ্নটি শুনেছেন দর্শকের বিরতির আগে, এবং আমি তার সাথে যুক্ত করতে চাই যে 180 দিনের আমলনামায় খাদ্য নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা সাফল্যের দাবি থাকলেও বাজারে নিত্যপণ্যের দাম অস্থিরতা সিন্ডিকেট নিয়ে অভিযোগ রয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে আপনি কি বলবেন? আর বাজারে সরকারের উদ্যোগ কেন দৃশ্যমান হচ্ছে না এমন অভিযোগ করছেন? না, যে দর্শক প্রশ্ন করলো তিনি তো সরকারের যে উদ্যোগ সেটিকে তিনি স্বাগত জানালেন এবং অপোজিশনকে বললেন যে আপনারা কেন এখনই আন্দোলন করছেন, সরকারকে আপনারা সহযোগিতা করেন। আমারও কথা একই, যে আপনারা তো গণঅভ্যুত্থানের বাইরের কেউ না, আপনারা গণঅভ্যুত্থানের শক্তি, বিএনপি গণঅভ্যুত্থানের শক্তি। এদেশে এই মুহূর্তে যারা রাজনীতি করছে সবাই তো একসাথে আন্দোলন সংগ্রাম করে এই পর্যন্ত আসা, তাই না? কিন্তু আপনি কেন আসলে বিএনপিকে আপনি আপনার মতন করে চালাইতে চাচ্ছেন? বিএনপি তো সেই নির্বাচনের আগে যে কথা বলেছে এখনও একই কথা বলছে, এবং জুলাই জাতীয় সনদ নিয়ে বা গণভোট নিয়ে রাজনীতি করার কিছু নাই। কারণ আপনি ওই সময় আপনি আপনার দাবি জানিয়েছেন, বিএনপির দাবি জানিয়েছে। নির্বাচন ইস্তেহারটা আমি আগেই বলেছি, একটু খেয়াল করেন বিএনপি কী লিখেছে। বিএনপির সংগ্রামী মহাসচিব, যিনি সামনে মহামান্য রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, তিনি দুইটা প্রতিবাদ লিপি জানিয়েছেন। প্রথমত যে সময় জুলাই জাতীয় সনদ নিয়ে এক ধরনের প্রতারণা করা হলো, স্বাক্ষরের পরে নোট অফ ডিসেন্ট তুলে দেওয়া হলো, তখন একবার। আর দ্বিতীয়বার হলো যে সময় গণভোটের অধ্যাদেশ 4টা প্রশ্ন 1টা উত্তর, সেটি নিয়ে। এবং এর পরবর্তীতে বিএনপি যে সময় নির্বাচনী ইস্তেহার তৈরি করে সেখানে বিএনপি একই কথা উল্লেখ করেছে। তারপরেও দেশের জনগণ বিএনপিকে ভোট দিয়েছে। আগামীতে আপনাকে ক্ষমতায় আনবে, অপেক্ষা করেন, অস্থির কেন? আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে আমাদের অপোজিশনে যারা আছে, জামাত এবং এনসিপি, তারা ক্ষুধার্ত হয়ে গেছে ক্ষমতার জন্য এখনই। তারা মনে করছে যে আমরা তো আসলে ফেসবুকের যত জরিপ ছিল, অনলাইনের প্রত্যেকটা জরিপে জামাত ইসলাম ক্ষমতায় চলে গিয়েছিল। এই যে তাদের মধ্যে ক্ষমতায় যাওয়ার তাড়না, গিয়েও কেন যেতে পারলো না, ফেসবুক তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিল, বাস্তবে কেন জনগণ তাদেরকে ভোট দিল না? এই ক্ষমতা তাড়না থেকে তারা প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, সরকারের বিরুদ্ধে নানান ধরনের মিথ্যাচার করছে, ফটোকার্ড বানাচ্ছে, এআই ভিডিও বানাচ্ছে, নানান ধরনের। এই প্রশ্নের উত্তরটি নিশ্চয়ই উত্তর উনি দিবেন, অবশ্যই নোট করতেছেন তো উনি। তো এই মিথ্যাচারগুলো করতেছে। আচ্ছা, এবার আসি, উনি যে কথাগুলো বলেছেন এর উত্তর দিই। হ্যাঁ, তাড়াতাড়ি শেষ করবো, আমি তো 1 মিনিটও হয়নি মনে হয়। আচ্ছা, এই যে মোহাম্মদ এজাজ সাহেব, তিনি বললেন যে এনসিপির কেউ না। হ্যাঁ, তিনি অবশ্যই এনসিপির কেউ। কিভাবে? কারণ এই যে জাতীয় নাগরিক কমিটি, সেইটা থেকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এইটার সমন্বয়ে এনসিপি গঠিত হয়েছে এবং এনসিপি আত্মপ্রকাশের সময় এই কথা বলেছে। তার মানে কি? তার মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, যারা আওয়ামী লীগের এমপিদের বাসায় গিয়ে সাদাবাজি করেছে সমন্বয়করা, এরাও যেমন এনসিপির। ঠিক একইভাবে এই এজাজ সাহেব, যাকে নিয়োগ দিয়েছিল নাসিরউদ্দিন পাটোয়ারি স্বয়ং, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, অনলাইন
এই টকশোতে তো সবাই দেখতেছে, তাই না, লাইভ টেলিকাস্ট। তাকে নাসিরউদ্দিন পাটোয়ারি নিয়োগ দিয়েছিল। নাসিরউদ্দিন পাটোয়ারি কি এনসিপি কেউ না? ওই সময় আপনারা এরকম বহু নিয়োগ দিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে আপনার অধিকাংশ ডিসি, এসপি, ইউনো তাদেরকে আপনারা আপনাদের মতন করে বসিয়েছিলেন, এবং সেটা যুগান্তর থেকে শুরু করে বিভিন্ন পত্রিকায় নিউজ হয়েছিল কিভাবে হাসনাত এবং সার্জিস ডিসি যদি আপনি সুপারিশ পরামর্শ করতেন একটা কথা, কিন্তু আপনি সরাসরি লেনদেনের সাথে জড়িয়ে পড়েছিলেন, কেলেঙ্কারির সাথে। আচ্ছা, না, আমাকে শেষ করতে দিচ্ছেন না তো, 2 মিনিট হয়েছে কিনা আপনি ঘড়ি ধরেন না, 5 মিনিট হওয়ার কথা না। আচ্ছা দেখেন যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল বিএনপির গভর্নমেন্ট, আজকে প্রথম তিনি বললেন, তো তিনি যদি ব্যাখ্যা করেন যে কিভাবে বিএনপির গভর্নমেন্ট ছিলেন, তিনি ব্যাখ্যা করেন যেটা সেটি হলো যে এই যে পররাষ্ট্র উপদেষ্টা এবং এই যে বিডার চেয়ারম্যান, দেখেন এই বিডার চেয়ারম্যানকে কে এনেছিল? ডক্টর মোদি ইউনূস এনেছিল, এবং তিনি ভালোভাবে কাজ করার সুযোগ সরকারের কাছে চেয়েছেন এবং সরকার তাকে কাজ করার সুযোগ দিয়েছে। মানে বক্তব্য এরকম, দেখেন অল্প সময়ের মধ্যে আসলে ওইভাবে ইনভেস্টমেন্ট আনা যায় না, তো তাকে সরকার তার দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য তিনি যাতে সফল হন এই জন্য সরকার তাকে সময় দিয়েছে। ঠিক একইভাবে আমাদের পররাষ্ট্রমন্ত্রী তিনি দেখেন, তিনি তো আমাদের যারা ছাত্র উপদেষ্টা ছিল, যারা আপনার এনসিপি নেতৃবৃন্দ, তাদের পরামর্শে তো নিয়োগ পেয়েছিল। এখন যেহেতু তিনি ওই সময় মোটামুটি আমাদের পররাষ্ট্রনীতি বা বিভিন্ন দেশের সাথে যে কূটনৈতিক সম্পর্ক সেটি তিনি বেশ ভালোভাবেই করতে পারছিলেন বা করছিলেন। এখন যেহেতু তিনি এই বিষয়ে পারদর্শী দক্ষতা দেখাতে পেরেছেন, যে কারণে বিএনপির সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে তিনি আসলে ওই তারও তো একটা মিশন আছে যে 2 বছর 3 বছর 4 বছর হলে তিনি শেষ করতে দেন কথাগুলো, ওনাকে পরবর্তীতে টাইম বাড়িয়ে দেন, আমার আপত্তি নেই, বাট আমার কথাগুলো শেষ করতে দেন, ওনাকে টাইম আপনি বাড়িয়ে দিয়ে। তো এই কারণে তাকে আসলে যেহেতু এই জায়গায় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মোটামুটি সফল হয়েছিলেন, তাকে যদি আরো 2 বছর 3 বছর 4 বছর সময় দেওয়া যায়, এই যে দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতের ব্যাপারে অন্যান্য দেশের ব্যাপারে যেভাবে যে কঠোরভাবে বিবৃতি দেওয়া হয়, এজন্য তো তাকে আপনি ধন্যবাদ দেওয়া উচিত। আচ্ছা, অ্যাটর্নি জেনারেল যিনি এখন বর্তমানে আইনমন্ত্রী তার কথা বললেন, তো 3 জন ছাত্র উপদেষ্টা কোথায় আছে? একজন তো সরাসরি ছাত্র উপদেষ্টা থাকা অবস্থায় একটি দল গঠন করেছে, সেই দলের নাম এনসিপি। অনেকে এনসিপিকে কিংস পার্টি বলে, আমি কিংস পার্টি বলছি না, ছাত্রদের একটি দল, ছাত্রদের একটি অংশের দল। কিন্তু আমার প্রশ্ন হলো, ছাত্ররা কি আসলে এইভাবে ক্ষমতায় থেকে দল গঠন করতে পারে? এবং সরাসরি সহযোগিতা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনি তার বিভিন্ন বক্তব্যে এটি বলেছে। এমনকি প্রেস সচিব বলেছিল নাহিদ ইসলামকে মাঝখানে বসিয়ে আগামীতে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হতে পারেন। সর্বশেষ কথা হলো, শোনেন, সর্বশেষ কথা হলো যে ইউনোদের সাথে নাকি আসলে আপনার অপদস্থ করা হচ্ছে, করা হচ্ছে। দেখেন, আমিও যখন বিভিন্ন জায়গা থেকে এরকম সরকারি কর্মকর্তা বা বিভিন্ন জায়গা থেকে আমার কাছে বিভিন্ন তথ্যপত্র আসে, দায়িত্বশীল জায়গা থেকে আমি আসলে যাচাই বাছাই করার চেষ্টা করি যে অভিযোগ অনুযোগ আসলে কতটুকু রয়েছে। শেষ কথা হবে, পরবর্তীতে আপনি 16 বছর ধরে যাদেরকে বিভিন্ন জায়গায় বসিয়েছিল তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ অনুযোগ থাকবে না। আমার কথা হলো যে আপনি 18 মাসে সেই আওয়ামী কর্মকর্তা বা দোসরদের কয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পেরেছেন? বরং ওই সময় তাদের চিন্তা ছিল এরকম যে বিএনপি করেছে অতীতে বা ছাত্রদল করেছে বা বিএনপি পরিবারের, যদি তাদেরকে এই মুহূর্তে প্রমোশন দিই, যেহেতু 16 বছর তারা বঞ্চিত ছিল, তাহলে আমরা যে এজেন্ডা নিয়েছি আগামীতে ক্ষমতায় যাব একটি দল গঠন করে, সেই এজেন্ডা সফল হবে না। যে কারণে তারা ওই সময় যে পলিসি গ্রহণ করে যে আওয়ামী কর্মকর্তাদেরকে তাদেরকে ভয় দেখিয়ে কাজ করানো, অন্তর্বর্তীকালীন সরকার এই পলিসি গ্রহণ করেছিল, নাহিদ ইসলামরা এই পলিসি গ্রহণ করেছিল। তার মানে কি? তার মানে এখন এই যে বিভিন্ন জায়গায় অনেক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আছে, আমরা একটি বিরতিতে যেতে হচ্ছে, অন্য দলকে নানানভাবে দর্শক তাদেরকে পৃষ্ঠপোষকতা করা, যে কারণে বিভিন্ন জায়গায় ছোটখাটো কিছু আন্দোলন হয়ে থাকে। জি, আমি জনাব সারোয়ার তুষার আপনার কাছে আসতে চাই। অনেকগুলো অভিযোগ করেছেন, যুক্তি দিয়েছেন, পাল্টা যুক্তি দিয়েছেন, এবং একটি প্রশ্নের সূত্র ধরে যদি, একটি কথার সূত্র ধরে যদি আমি আপনাকে বলি, তিনি যেমনটি বলেছেন যে আপনারা আসলে ক্ষুধার্ত হয়ে গেছেন ক্ষমতার জন্য। আপনারা কি আসলে ক্ষুধার্ত হয়ে গেছেন? ক্ষুধার্ত কে হয়েছে? আমি বিএনপি দলীয় একজন এমপি ঝালকাঠির, ওনার একটা স্ট্যাটাসে একটা লাইন পড়ি। উনি একজন রানিং এমপি ঝালকাঠি 1 আসনের, বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে উনি বলছেন, ঝালকাঠির বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি, খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি। অনেক কিছু, আমি সবটা পড়বো না। মূল কথাটা যেটা হলো, টাকার বিনিময়ে আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছেন, তাদের বাড়িঘর পাহারা দিচ্ছেন, ঠিকাদারি পাহারা দিচ্ছেন, এমনভাবে খাচ্ছেন যেন মনে হচ্ছে নিজের দলটাকে খেয়ে ফেলবেন, জুলাইয়ের রক্তের সাথে আপনারা বেইমানি করছেন। এই হলো তার মূল বক্তব্য। তো খাই কারা করছে সারা বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে, কারা সরকারে আছে, কারা বালু থেকে শুরু করে সমস্ত কিছু, মাটি, গাছ, এমনকি খাল খনন কর্মসূচি থেকে হেনও কোনো জায়গা নাই যেখানে বিএনপি দলীয়, এবং এই যে ইউএনওরা যেখানে খাই বাধা দিচ্ছে সেখানে ইউএনওদের উপর হামলা হচ্ছে। এবং দেখেন, উনি বললেন একটা কথা খুব সুন্দর, যে ইউএনওদের বিরুদ্ধে কি, যারা আওয়ামী ব্যাকগ্রাউন্ডের ইউএনও ছিল তাদের বিরুদ্ধে কি অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নিয়েছে কিনা? তো মানলাম অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নেয় নাই। তো বিএনপির যে ইউনিক স্টাইল অফ ব্যবস্থা নেওয়া, সেটা খুব দারুণ। তাদের ওই যে অশিক্ষিত ক্যাডার যারা আছে তাদেরকে দিয়ে বিসিএস এর কর্মকর্তা, যারা একটা বিরাট পরিশ্রম করে সরকারি কর্মকর্তা হয়েছে, তাদেরকে আপনি জিহ্বা কেটে দেওয়ার হুমকি দিচ্ছেন, তাদেরকে আপনি জবাই করার হুমকি দিচ্ছেন, তাদেরকে আপনি আছাড় মারবেন সেটা বলছেন, আপনি লাথি দিবেন সেটা বলছেন। এটা হলো বিএনপির ইউনিক স্টাইল অফ ব্যবস্থা নেওয়া, ঠিক আছে? তো এটা হয়তো আমরা দেখলাম যে এটা একটা নতুন ধরনের আইনের শাসন, যেখানে বিএনপির নেতাকর্মীদের হাতে আইনের শাসনের দায়িত্ব দেওয়া হয়েছে।
ওই যে আপনি যুক্তি কথা বলছেন, তো আরেকটা কথা আছে, ওটা হলো ফ্যালাসি। ফ্যালাসিটা কি? যে একটা লোক জাতীয় নাগরিক কমিটিতে ছিল, না জাতীয় নাগরিক কমিটিতে, তিনি একটা পদে দায়িত্ব নেওয়ার আগে ওই জাতীয় নাগরিক কমিটি পদ থেকে পদত্যাগ করেছেন, তাকে বানিয়ে দেওয়া হচ্ছে এনসিপি নেতা। রাশেদ খান যেটি বলেছিলেন, আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, যে তিনি যেমনটি বলেছেন যে তাকে নাসিরউদ্দিন পাটোয়ারি তাকে এনেছেন। কোথায় আপনি এমন কোথায় এনেছেন? বলছি বহুবার উনি বলেছি। এবং চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে অনেক কথা বলেন, উনি শতভাগ চ্যালেঞ্জ করে, যাদের নিয়ে চ্যালেঞ্জ করেছে আপনি অনেক তাদেরকে অনেক জিজ্ঞেস অনেক করেন কথা না বলেন, কেন? কারণ এই হচ্ছে challenge এর আগে তো আরো উনি কয়েকটা শোতে আমার সাথে বিরাট ছিলেন। আপনি মানে জিজ্ঞেস করেছিলেন একবারও? মিথ্যা কথা বলায় বিরাট পিএইচডি আবার মিথ্যা জার্নাল কথা। আছে। এই যাই যে হোক, হাসনাত এখন কিন্তু উনি বলে কিন্তু আমি বলতে পারবো না। ডিবি হেফাজতে জুস খাইছিল, এটা কি মিথ্যা? না, এগুলো হলো ফালতু কথা। যিনি ফালতু জুলাইয়ে কথা। নিজে ছিলেন না তাই? এবং তার দলের নেতাকর্মীরা বলতেছে যে পুলিশ দেখলে পিছে তাই না? দৌড়ায়, আপনি কোথায় মিডিয়া ছিলেন? দেখলে সামনে। আপনি আমি কোথায় কোথায় ছিলাম সেটা ওই যে ছিলেন? আন্তর্জাতিক মিডিয়া এএফপি তে 19 জুলাই। 19 জুলাই AFP 19 জুলাই। আর আগে পরে কোথায় ছিলেন? আর আগে পরে মানে কোথায় ছিলেন আপনি? সবসময় রাস্তায় ছিলাম। আপনি কোথায় ছিলেন? কোনদিন রাস্তায় আপনার ছিলেন? দলের নেতাকর্মীরা বলে যে আপনি আপনি পিছে এই আপনি রাশেদ ফাপড়বাজি খান না দেন। থাকলে আন্দোলনটা আপনি করেছেন? কোন রাশেদ বলতেন খান? রিমান্ডে আমি ছিলাম, আপনি ছিলেন? আপনার আন্দোলন আপনি ছিলেন? আপনারা উনি ব্যর্থ জেল হইছেন, খেটেছে? আপনারা ব্যর্থ উনি হইছেন এবং মামলা ব্যর্থ হয়েছে? হইছে বলে এখন উনি বলে যে মামলা হয়েছে? এরা আমার উনি কর্মী। মামলা হয়েছে? আমার কি কর্মী জন্য ব্যর্থ হয়েছে? যদি মানে আমরা আমি সফল ব্যর্থ ছিলাম হইছি, বলে আমার আমাদের কর্মী জুনিয়ররা নেতৃত্ব দিয়ে কোথায় ব্যর্থ সফল হয়েছেন? হয়েছিলেন? আপনার ইয়ে হলে আজকে আপনার ফাপড়বাজি কর্মীরা করেন, ব্যর্থ হয় না, বিপ্লবী আপনি ফাপড়বাজি করেন কিসের বিপ্লবী এবং আপনি? সরকারি জীবনে জবাব মামলা হয়নি, আপনার জানেন না, জেল খাটেন না, সে কিসের আপনার বিপ্লবী? নামে কিসের মামলা হয়েছে? আমি কোথায় মামলা হয়েছে? আমি কোনো হোক, শেখ মামলা- হাসিনাকে না, না, কটূক্তি করার মামলা রে ভাই, শেখ হাসিনাকে কটূক্তি করার মামলা। আজকে আপনার খবরবাজি করবেন না, করতেছেন। গণঅভ্যুত্থানের এই যে আপনি বিপ্লব ফাপড়বাজি বিহারে করেন এইসব না। চেতনাবাজি ফাপড়বাজি করবেন আপনি না। করেন। তো এভাবে বললে তো ভাই আরে বলতে পারবো রাশেদ না। খান তো মামলা খাইছে রে ভাই, শেখ হাসিনাকে কটূক্তি করার মামলা। আপনি কি খাইছেন? চুরি দেখেন করলে কি মানুষ মামলা খায়, চুরি করলে ডাকাতি করলে মানুষ শেখ মামলা খায়। হাসিনাকে কটূক্তির মামলা, চুরি করার মামলা এটা? তো সেটা নিয়ে এখন কি? এখন এটা এখন কি মানে কি? এখন মানে কি? আপনি জেল খাচ্ছেন কখনো? মামলা হয়েছে? তাতে কি হয়েছে? আপনি 19 জুলাই করেন, তার আগে পরে কোথায় ছিলেন? 19 জুলাই আমি করিনি, আপনি বলছেন। হ্যাঁ? আপনি বলছেন রাশেদ খান আপনি কোথায় সবসময় ছিলেন জুলাই? ছিল। আপনি বলেন আপনি আরে আমি কোথায় ছিলাম মানে নাহিদ পালায় কাছে ছিলেন, জিজ্ঞেস করেন। গর্তে লুকাইছেন, শোনেন, পালায় আমি কোথায়- ছিলেন। এখন হ্যাঁ, বড় বড় কথা শেষ করি, বলবেন আমি না। কোথায় ছিলাম? পালায় শোনেন, ছিলেন, আমাকে রাশেদ বাঁচাও, খান, আমাকে বাঁচাও আপনি বলছেন। তো জাতিসংঘের সাথে বাঁচাও কখন করেছি? ওই সময় তো আন্দোলনের নেতৃত্ব না, আমি এই তো দিয়েছি। উনি তো তখন কথা হাসিনার বলছেন, বিরুদ্ধে এখন আন্দোলন তো তো কখনো বলতে করেন নাই, কখনো পারেন মার নাই। খাননি তো। আপনি এই সবসময় ছাত্রলীগ পালাইছেন। কখনো আপনারা পিটেছে? শেখ হাসিনা মাদার অফ এডুকেশন ছাত্রলীগ বলছেন। কখনো পিটাইছে আপনাদের? শেখ হাসিনাকে গিয়ে পায়ে ধরে সালাম ছাত্রলীগ কখনো করছেন। মাদার অফ পায়ে ধরে এডুকেশন, সালাম করেছে, আপনি কি মাদার অফ করেছেন? এডুকেশন বলছেন। একজন আপনি তো শেখ ফ্যাসিস্ট, মুজিবকে- ফ্যাসিস্ট শেখ মুজিবের অবৈধ বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, চব্বিশ শেখ সালে কেন হাসিনাকে বলছেন? আপনারা মাদার অফ এডুকেশন বলার পরে শোনেন, এখন আবার শোনেন, বলতেছেন আমি আপনি রাষ্ট্র আসিফ আন্দোলন হইতো নাইককে আর না। আক্তারকে জিজ্ঞেস করবেন। আপনি তাদেরকে আসিফ নাইদের জাতিসংঘের নাহিদের নাম ধরে বলেন কেন? আমি করিয়ে দিয়েছিলাম। উনি তো শোনেন, এমপি, আপনার নাম ধরে বলেন কেন? আপনি আসিফ নাহিদ মাহমুদকে ইসলামকে জিজ্ঞেস করবেন, আপনি সর্বপ্রথম নাম ধরে আমি বললেন কেন? প্রস্তাব দিয়েছিলাম আপনি না যে এই গতকালকে বলেন আন্দোলনকে মন্ত্রীর নাম ধরে কিভাবে- বলার কারণে এই আজকে আপনি আন্দোলনকে আপনি কিভাবে হচ্ছেন সরকারের জাতীয় একজন সচিব, আন্দোলন করা আপনি যায়? একজন এমপি, আপনি আপনার আসিফ উপরে মাহমুদকে জিজ্ঞেস করেন, আপনি এমপি কার কাছে কি বলেন? এমপি আপনার উপরে না আপনি নিচে? 3 আগস্ট কোথায় ছিলাম? আসিফ মাহমুদকে জিজ্ঞেস এমপি করেন, আপনার রাশেদ উপরে খান এমপি কোথায় নিচে ছিল? না, আমার কাউকে জিজ্ঞেস জীবনে করতে হবে কোনো না। মার খান নাই, জেলে যান নাই, আপনার জীবনে আন্দোলনের দলের নেতৃত্ব দেন নাই, এখন নেতা-কর্মীরা বিশাল বিপ্লবী হয়ে গেছেন, টকশোতে এসে। তার টকশোতে এসে বিপ্লবী হইলে আপনার মতন এরকম আপনি সরকার কোথায় ছিলেন? দেশ চালাতো। আপনি কোথায় ছিলেন? আরে আমি কোথায় ছিলাম? এই যে সাংবাদিকদের জিজ্ঞেস করেন, আপনাকে জিজ্ঞেস করেন, আমি কোথায় ছিলাম? এই ক্যামেরাম্যানদেরকে জিজ্ঞেস করেন, এই হাউজের সাংবাদিককে জিজ্ঞেস করেন। আপনি পালিয়েছিলেন, আপনি আরে পালিয়েছিলাম, আপনি আপনার কোথায় দলের ছিলেন? নেতা-কর্মীরা বলেন। আপনার জামাতের আমি আমির, না, আমাদের না, সে আপনার কোথায় জামাতের ছিল? আমির কি? সে আপনার কোথায় ছিল? জামাত আলাদা দল। আমি কোথায় আপনার ছিলাম? নেতা কোথায় ছিল? আমি কোথায় তারেক ছিলাম? রহমান কোথায় এই ছিল? আপনার আসিফ মাহমুদ 3 দিন কোথায় ছিল? কোথায় ছিল? কোথায় ছিল? আপনার কোথায় যে ছিল? আত্মগোপন থেকে নেতৃত্ব দিয়েছে না? আপনার ছাত্ররা? স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় হান্নান ছিল? মাসুদ কোথায় ছিল? কোথায় ছিল তারা? না, তাহলে আবার আরেকজন শোনেন, দল তুললেন শোনেন, কেন? সামনে থেকে আমিও নেতৃত্ব দিয়েছি যখন আপনারা যখন যদি সফল হইতেন, শোনেন, যখন আমাকে আপনারা যদি সফল আমাকে হইতেন, টিভি গ্রেফতার তাহলে করে তো আর খুঁজতেছে, এই তখন নাহিদ আপনি আসিফ বলতে রাষ্ট্র চান যে হতো আমি না। টিভির সামনে যে অ্যারেস্ট হবো? তাহলে না। আপনার জামাতের আমির কোথায় ছিল? আপনি বলেন, জামাতের আমির 27 প্রশ্ন জুলাই করতেছেন কেন? একদিন কোথায় ছিল? আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিল? স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিলেন? নির্বাসিত ছিল। আপনি আপনার কোথায় ছিলেন? প্রধানমন্ত্রী আপনারটা কোথায় বলেন। ছিলেন? আমি দেশে ছিলাম। কোথায় ছিলেন আপনি? দেশে ছিলাম আমি। আপনার সম্পর্কে বলতে গেলে আমি আগেও বলেছি টকশর করবেন না আমার সাথে। না, আমি কিসের- যদি বলি আপনারা যে রাজনীতি করতেছেন আপনাদের দলে তো কোনো নারী আপনাদের কাছে নিরাপদ না। নিরাপদ আপনারা? না, বলেন, এটা তো আপনি আপনার ব্যক্তিগত যদি আক্রমণ ব্যক্তিগত করতেছেন। না, চরিত্র নিয়ে না, কথা না। বলি, আপনি তো না, টকশর না, করতে পারবেন না। এগুলো তো- না, আপনি আমার না, ব্যক্তিগত please। বলেন নাই? আপনার কোন ব্যক্তিগত নিয়ে বলছেন? আমরা আপনাদের ব্যক্তিগত দলে আক্রমণ যাতে না করি। কত নারী রাশেদ খান, আমি আমার শো শেষ করতে হবে। পালায় গেছেন, আমি আমার শো থেকে শেষ করতে হবে। কত নারী কয় আপনারা যদি না থামেন আমি শো শেষ করব। আপনার সাবেক ওয়াইফ আপনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। বিয়ে বউ থাকা অবস্থায় 20-25টা নারীকে আপনি নিপীড়ন করেছেন। আপনার ওয়াইফ বলেছে। আর মিডিয়াতে নিউজ হয়েছে না? মিডিয়া নিউজ হইছে। কি হয়েছে? হয়নি, আপনি নিউজ হয়নি? মিথ্যা কথা বলেন কেন? আপনি ব্যক্তিগত আপনার কথা মধ্যে বলতে মধ্যে টকশোতে আমি আসি না, কিন্তু আপনি আপনি শুরু ব্যক্তিগত করেছেন। আক্রমণ করতেছেন কেন? কোথায় আমি আপনি শুরু করছেন করছি না? আপনাকে? আপনাকে বহিষ্কার করা নাই? কোথায় এনসিপি আপনাকে বহিষ্কার করা নাই? কোথায় অপরাধী বহিষ্কার করছে আমাকে? এই ব্যক্তিগত কথাগুলো আমি মিথ্যা কথা বলতে বলেন চাই, কেন? কিন্তু আপনি শুরু করেছেন যেখানে বলতে বাধ্য হয়েছি। যখন আপনার তো যুক্তিতে পারেন রাজনীতি না, করা বাংলাদেশে উচিত না। যুক্তিতে পারেন না দেখে আপনার মিথ্যা কথা যেখানে নারীরা বলতেছেন। আপনার কাছে নিরাপদ না, যুক্তিতে পারেন না দেখে সেখানে মিথ্যা কথা টকশোতে আসেন বলতেছেন। কোন লজ্জায়? ন্যূনতম লজ্জা শরম থাকলে আপনি বাংলাদেশে আসেন কোন আপনি রাজনীতি লজ্জায়? করতেন না। নিজের দল ছেড়ে আপনি আরেক দলে নারীদেরকে গেছেন, আপনি আসেন কোন নারীদেরকে লজ্জায়? যেভাবে
যেভাবে অসম্মানিত করছেন আপনি বউ থাকা অবস্থায়, কোথায় আর 15টা আমি তো নারীকে বিয়ে আপনি করিনি, অসম্মানিত আমি তো বিয়ে করছেন। করিনি, আপনি সম্পূর্ণ মিথ্যা তথ্য দিতেছেন। বিয়ে করেন নাই? না, তোমার আমি নারী কোথায় কে ছিল? করছি? ওদের কোথায় কে করছি? ছিল? না, এটা নিয়ে আমি আপনার আপনার সাথে এখানে আলোচনা করব না। অবস্থায় এটা নিয়ে আমি আপনার সাথে আলোচনা যে করব না। নারী ফেসবুকে আপনি মিথ্যা কথা বলতেছেন। আমি তার বউ আপনার থাকা দাম আমি অবস্থায়, করবো। আমি তার না, বউ না,